আজকে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার উঠে পড়ে লেগেছে। কিন্তু তারা এইটা বুঝতেছে না যে আওয়ামী লীগ যে তাদের ঘাড়ে বসে ঘাড় মটকাবে এটা তারা জানে না। দেখেন ১৯৮১ সালে হাসিনা দেশে ফিরল। কারেক্ট? আসার মাত্র ১৪ দিন পরেই জিয়াউর রহমান সাহেব মারা গেল। আপনি ভালো করে খেয়াল করেন। আসার ৩ দিন পরে শেখ হাসিনা একটা বৈঠক করে। জিয়াউর রহমান সাহেবকে হত্যা করার সমগ্র পরিকল্পনা হাসিনা যখন ইন্ডিয়াতে ছিল তখন করা হয়ে গেছে। হাসিনা স দিনে, দিনে স্বৈরাচারী হয়ে উঠেছে একদিনে না। তাকে তার সচিবরা স্বৈরাচারী বানাইছে, তার সাংবাদিকরা, তার আমলারা সচিব বানালো এবং সে কিন্তু ইনফরমেশন কখনো গেদার করতে পারেনি। হোয়াটস গোয়িং অন? জনগণের যে ভাষা সে বুঝতে ফেল করেছে। যার নুন খায় তার গুণ গায়। হাসিনা তো ৬ বৎসরে ওখান থেকে ট্রেনিং নিয়েছে, ওখানকার নুন খেয়েছে, গুণ গেয়েছে। এ কারণে এসেই প্রথম যেই বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত আসে সেটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, জননন্দিত একটা ডাইনামিক লিডারশিপ মেজর জিয়াউর রহমান সাহেবকে খুনের মধ্য দিয়ে বাংলাদেশের অপরাজনীতি শুরু হয়। এবার বিএনপি যদি আওয়ামী লীগকে আবার এভাবে পুনর্বাসিত করে, বাংলাদেশ থেকে বিএনপির রাজনীতির উপরে একটা চরম বৈরী পরিবেশ এবং বিএনপি আদৌ রাজনীতির ময়দানে টিকে থাকবে কিনা এটা বড় চ্যালেঞ্জের মুখে। নাম্বার ৯৬ সালে যদি জামায়াতে ইসলামী বিএনপি এর কাছ থেকে দূরে সরে না যেত, আওয়ামী লীগকে সমর্থন না দিত, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কখনো ফিরে আসতে পারতো না। ৯৬ নির্বাচনের উনি বিষয়টা ক্লিয়ার করেছেন। ৯৬ নির্বাচনে যেই আসনগুলোতে বিএনপি ফেল করেছে, আওয়ামী লীগের সাথে যে পার্থক্য হয়েছে, ভোটের পার্থক্য, সেই পার্থক্যের জায়গায় ইসলামিক দলগুলো সেই ভোটগুলো পেয়েছিল প্রতিটা আসনে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করেছে জামাত। বলা হয় ৯৬ সালে জামাত ইসলাম আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করেছে এবং জামাতের কিছু কিছু ভুল জাতির জন্য অনেক ভয়ঙ্কর বিপদ ডেকে এনেছে। আপনি পুরো বিষয়টা কিভাবে দেখতে চান? ওকে, ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে আমি তো ভাই জামাতের রাজনীতি করি না, না। না, না, আপনি একজন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক। আমি আপনার বিশ্লেষণ কাছে বিশ্লেষক আচ্ছা, হিসেবে প্রশ্ন করতে আমি পারি? আমি এইটা বিশ্লেষণ করব আমি তথ্যপাত্র দিয়ে করব। তথ্যপাত্র জি। আ এটা দিয়ে করব। এর আগে আমি ১ টা ২ টা একটু কথা বলে নিই। দেখেন, আজকে বিএনপি আ আওয়ামী লীগকে পুনর্বাসন করার আমি এই ল্যাঙ্গুয়েজটা বলতেছি, উঠে পড়ে লেগেছে। কিন্তু তারা এইটা বুঝতেছে না যে আওয়ামী লীগ যে তাদের ঘাড়ে বসে ঘাড় মটকাবে এটা তারা জানে না। কেন? আমি একটা ঐতিহাসিক ইনফরমেশন দেই। আ বা আমার বিশ্বাস যে আশরাফ ভাই নিশ্চয়ই জানেন। দেখেন ১৯৮১ সালে হাসিনা দেশে ফিরল। কারেক্ট? আসার মাত্র ১৪ দিন পরেই জিয়াউর রহমান সাহেব মারা গেল। আপনি ভালো করে খেয়াল করেন। আসার ৩ দিন পরে শেখ হাসিনা একটা বৈঠক করে। সেই বৈঠকে আমি একেবারে নাম সহকারে বলে দিচ্ছি, শওকত আলী বীরউত্তম সাহেব ছিলেন। মতিউর রহমান রেন্টো সাহেব ছিলেন। এবং সেখানে এই বৈঠকে হাসিনা এসেই যেটা বলে, মতিউর রহমান রেন্টোকে লেফটেন্যান্ট জেনারেল শওকত আলী? লেফটেন্যান্ট জেনারেল শওকত আলী? না, 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 না। শওকত আলী বীরউত্তম যিনি মুক্তিযোদ্ধা ছিলেন বীরুত্তম এবং সে এমপি ছিল। এমপি ও ছিলেন। জি। এমপি না, ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল শওকত আলী এমপি ছিলেন ঢাকা ৮ আসনের। না, না, ওটা না। এই শওকত আলী। এই শওকত আলী হচ্ছে সম্ভবত কুমিল্লার। জি। জি। আমি এবং আমি এবং বলি। এবং এই কথাগুলো সব সুন্দর করে লেখা আছে ওই যে আমার ফাঁসি চাই বইতে। আমার ফাঁসি যে রিন্টু ভেরি গুড। সাহেবের আপনি এই তো আমি বললাম না যে আশরাফ ভাই নিশ্চয়ই পড়েছেন। যে দেখবেন যে ওখানে হাসিনা এসেই রেন্টুকে একটা প্রেসক্রিপশন দেন। বলল যে তুমি সাংবাদিক এবং সবার মাধ্যমে শুধু একটা ঘোষণা দিয়ে দাও, এই জিয়া সেই জিয়া নয়। হোয়াট ডাজ মিন? অর্থাৎ যেই জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তুমি এটা মানুষকে কনফিউজ করে দাও। ১। দ্বিতীয় হচ্ছে তারা প্ল্যান করে তারা যে জিয়াউর রহমান সাহেবকে কিভাবে হত্যা করা হবে, জিয়াউর রহমান সাহেব যখন চিটাগাং যাবে তখন হত্যা করা হবে। অথচ এই হত্যা করার জিয়াউর রহমান সাহেবকে হত্যা করার সমগ্র পরিকল্পনা হাসিনা যখন ইন্ডিয়াতে ছিল তখন করা হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন। আমি আশরাফ ভাইয়ের মানে এড করতেছি আশরাফ ভাইয়ের কথাগুলোর সাথে। যে হাসিনা যখন ইন্ডিয়াতে তখনই এবং এইটা শওকত আলী সাহেব কনফার্ম করেছে। এক্ষেত্রে দেখেন একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা একটা লোকাল ল্যাঙ্গুয়েজ বলি না? যার নুন খায় তার গুণ গায়। হাসিনা তো ৬ বৎসরে ওখান থেকে ট্রেনিং নিয়েছে, ওখানকার নুন খেয়েছে, গুণ গেয়েছে। এ কারণে এসেই প্রথম
প্রথম যেই বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত আসে সেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জননন্দিত একটা ডাইনামিক লিডারশিপ মেজর জিয়াউর রহমান সাহেবকে খুনের মধ্য দিয়ে বাংলাদেশের অপরাজনীতি শুরু হয়। বাংলাদেশের অপরাজনীতি এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তখন ফেল করেছে। তারা বুঝতেই পারেনি যে কি হতে যাচ্ছে। জিয়াউর রহমান সাহেবের মতো প্রেসিডেন্ট সাহেব, তৎকালীন প্রেসিডেন্ট চিটাগাং যাচ্ছে, তাকে শেষ করে দেওয়া হলে লম্বা ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। আমি এটা কিন্তু অ্যাকচুয়ালি জেনারেল জিয়াকে বলা হয়েছিল যে চিটং এ আপনি যাবেন না, দেয়ার আর প্রবলেমস, হি ডিড নট কেয়ার। সে এটা বুঝতে পারে। এক্ষেত্রে যেটা হচ্ছে ওইভাবে তাকে ওয়ার্ন করা হয় যে হোয়াটস দ্য কনসিকুয়েন্স, হোয়াট ইজ দ্য প্ল্যান, এটা কিন্তু ওইভাবে বলা হয় না। আই নো অ্যাবাউট ইট, তাকে শুধু বলার জন্য বলা যে ক্যান বি এ প্রবলেম, কিন্তু এইটার যে কনসিকুয়েন্স যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের উপর এবং তার জীবনের উপর যে এতটা ভয়ঙ্কর হবে, এটা কিন্তু ওইভাবে তাকে ওয়ার্ন করা হয়নি। বা হাউএভার যে লম্বা ডিসকাশন, এটা আমি এটা বলতে চাচ্ছি এ কারণে যে এবার বিএনপি যদি আওয়ামী লীগকে আবার এভাবে পুনর্বাসিত করে, বাংলাদেশ থেকে বিএনপির রাজনীতির উপরে একটা চরম বৈরী পরিবেশ এবং বিএনপি আদৌ রাজনীতির ময়দানে টিকে থাকবে কিনা এটা বড় চ্যালেঞ্জের মুখে নাম্বার 1 হবে। নাম্বার 2 হবে, যেহেতু আওয়ামী লীগ এবং হাসিনা সরকার বারবার বলছে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হতে পারে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌমত্ব দেশটা আদৌ পৃথিবীর ইতিহাসে স্বাধীন সার্বভৌমত্ব থাকবে কিনা, দ্যার ইজ এ বিগ কোশ্চেন। এটা দ্যার ইজ এ পসিবিলিটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে এবং ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। এবার আসেন যে 96 সাল নিয়ে একটু কথা বলি। জি, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, সেটা হচ্ছে আপনাকে মাহবুব ভাই, আপনাকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কখন আমার রিকোয়েস্ট, কখনো বলবেন না যদি শেখ হাসিনা আসে, there is no question, she will not come, she cannot come, it is second, no, ওরা এটা আমাদের দিয়ে বলাচ্ছে, আমরা কখনোই বলবো না যে সে আসতে পারবে, প্রশ্নই ওঠে না। ও যদি আসে তাহলে আমি থাকবো না, তার আগে আমি শেষ হয়ে যাব, সিম্পল। আর ওই যে আপনি ওই যে চিটং এর কথা বললেন না, চিটং এর যে জিয়া কিলিং এর সময় I was a captain, I was in Chittagong cantonment, I was inside it. আচ্ছা আচ্ছা, ওকে, very tragic story. হ্যাঁ, জি। আমি তো আসলে জানি না যে you were there, বা তাও তো এই বিষয়ে আপনার কাছে আরো ইনসাইট, আরো থটফুল এক্সপ্লেনেশন, ইনফরমেশন আছে যেটা অন্য কোনো সময় জেনে নিব। আমি অন্য একটা আলোচনায় আমার লেখাতেও বলা আছে যে হাসিনার কনসিকুয়েন্স কি, হাসিনা কি আদৌ বাংলাদেশে ফেরত আসবে কিনা। এক্ষেত্রে আমি হাসিনার রেফার করেছি বিং মানে অ্যাজ এ পার্টি আওয়ামী লীগ হিসেবে, এটাকে আমি রেফার করেছি। হাসিনা even আওয়ামী লীগ should not come, even আওয়ামী লীগ should not come, actually সিম্পল, মানে ঐতিহাসিক ভাবে যেমন মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছে না, নাজি পার্টি ধ্বংস হয়ে গেছে না, তো নাজি পার্টির চেয়ে কোন অংশে অপরাধ কম করেছে আওয়ামী লীগ? আমরা এত গণতান্ত্রিক হওয়ার কি আছে? ওরা তো খুনি পার্টি। এক্স্যাক্টলি, খুনি পার্টি। এখন এইটা লাউড এন্ড ক্লিয়ারলি বলতে হবে যে তারা ফ্যাসিস্ট, তারা খুনি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা নস্যাৎ করে বিদেশি তাবেদারের হাতে তুলে দিতে চাচ্ছে, এটা বলতে হবে। এক্ষেত্রে তাদের মায়া কান্নার দরকার নাই। এবার আসি, সিম্পল, এজ লাউড এন্ড ক্লিয়ার, দ্যাটস সিম্পল। কিন্তু কিছু তো রাজনৈতিক দল এটা বলতে তারা শাই ফিল করে, লজ্জা, আল্লাহু আলাম, আমি জানি না। এবার আসি, আমি বলতে পারছি কেন আমরা রাজনীতি করি না, আর ওরা বলে কারণ ওরা রাজনীতি করে। জি, ট্রু, দ্যাটস ট্রু। আপনাকে দেখেন, জনগণের ভাষা বুঝতে হবে। জনগণ কি এই মুহূর্তে নির্বাচন চায় নাকি জনগণ সংস্কার চায়? আপনি দেখেন, জনগণের ভাষা যদি আপনি ফেল করেন বুঝতে, দ্য কনসিকুয়েন্স ইজ সিভিয়ার। হাসিনা দিনে দিনে স্বৈরাচারী হয়ে উঠেছে, একদিনে না। তাকে তার সচিবরা স্বৈরাচারী বানাইছে, তার সাংবাদিকরা, তার আমলারা সচিব, এবং সে কিন্তু র ইনফরমেশন কখনো গেদার করতে পারেনি হোয়াটস গোয়িং অন। জনগণের যে ভাষা সে বুঝতে ফেল করেছে। দেখেছেন না যে বঙ্গভবনে যে তার বাসভবনে যে সাংবাদিক সম্মেলন হয়, আপনার লিপস্টিকটা অনেক সুন্দর, শাড়িটা অনেক সুন্দর, কি তেলতেলা কোশ্চেন ছিল, কিন্তু একজাক্টলি জনগণ কি চায় এটা না। যে বিএনপি কে কিন্তু জনগণের ভাষাটা বুঝতে হবে। যদি বিএনপি জনগণের ভাষা না বুঝে, তাহলে দে হ্যাভ টু পে দ্য প্রাইস, they have to pay the price if they fail to understand the language of the republic. এইটা এবার আসেন, 96 বিষয়টা আপনি পরিষ্কার করবেন বলছিলেন। আরেকটা কথা একটু বলে নেই। দেখেন, বর্তমান ইউনূস সাহেব চেষ্টা করতেছে, কিন্তু ইউনূস সাহেব তো আমলাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না।
আশরাফ ভাই ভালো করে বলে গেছেন যে আওয়ামী লেসপেন্সাররা রয়েছে, পুলিশের কাছে সহযোগিতা পাচ্ছে না, সেনাবাহিনীর একটা অংশ থেকে ভালোভাবে সহযোগিতা পাচ্ছে না। আপনার প্রত্যেকটা পদে পদে ইন এডিশন আমাদের যে এখন রাজনৈতিক দলগুলোর যে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করা সেটাও করতেছে না। আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। যে ফান্ডামেন্টাল যে সংস্কারগুলোর কথা এই গভর্নমেন্ট বারবার বলতেছে যে দেখো আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশন দিয়ে জনগণের নির্বাচিত গভর্নমেন্টের হাতে সরকার ক্ষমতা দিয়ে আমরা চলে যাব, কিন্তু আমরা আস্থা রাখতে পারতেছি না। আমি জানি না। আচ্ছা, এবার আসি যে নির্বাচনের কথাটা, এটা কিন্তু খুব একটা মজার বিষয়। আমি এই বিষয়ে বহুবার আলোচনা করছি এবং তথ্য দিয়ে। দেখেন 1996 সালে আপনি বলেছেন জামাতের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, এটা অফকোর্স না। জামাতকে ওই সময় তৎকালীন যে গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট বাধ্য করেছে। বিএনপির সাথে একাধিকবার বৈঠক হয়েছে যে আসেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐক্যমত্য পোষণ করি, কিন্তু সেটা তারা কর্ণপাতে করেন নাই। এবং তারা 15ই ফেব্রুয়ারির মতো একটা নির্বাচন দিয়েছিল, মনে আছে না? সেই নির্বাচনের এগেইনস্টে কি হয়েছিল? ডক্টর মহিউদ্দিন খান আলমগীর জনতার মঞ্চ করে সভা সচিবদেরকে মাঠে নামিয়েছিল। সেই না আমার প্রশ্নটা মাহবুব ভাই সেখানে ছিল। আমি তথ্য একেবারে আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলবো 96 সালের নির্বাচনের কথা। আমি বললাম তো আই লাভ টু স্পিক দ্যাট টপিক। আমি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, জাস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হব আর কি, ইউনিভার্সিটিতে ভর্তি প্রিপারেশন নিচ্ছি তখন। আমি একবার তথ্যপাত্র দিয়ে বলবো। আমি বলতে চাচ্ছি যে এটা জামাতকে তারা কম্পেল করেছিল, যে এইটা হচ্ছে বিএনপির রাজনৈতিক অদূরদর্শিতা এবং বিএনপির রাজনৈতিক অদূরদর্শিতার ব্যাপারে এখানে আমরা প্রশ্ন করছি না, জামাতের ভুলটা নিয়ে আমরা প্রশ্ন করছি। জামাত তো ভুল করেনি ওই সময় তত্ত্বাবধায়ক আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছে না ওই সময়। না এই সময় যদি মানে আসন সমর্থন দেয়নি, আসন ভাগাভাগি সমর্থন দেয়নি, আন্দোলনের সমর্থনটাই তো সেখানে অনেক ব্যাপক। তারা শুধু তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তারা একসাথে ঐক্যমতে পৌঁছেছিল। দ্যাটস ইট। আপনাকে সিম্পল এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারা শুধু তত্ত্বাবধায়ক ইস্যুতে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী যুগপৎ আন্দোলন করেছিল এবং এর জন্য সম্পূর্ণ বিএনপি বাধ্য করেছে। এবার আসেন যে বিএনপি এই 96 সালের নির্বাচন থেকে বিএনপি কিভাবে শিক্ষা নিয়েছে। বিএনপি 96 সালে 115টা আসন পেয়েছিল। মোস্ট প্রবাবলি 100 সম্ভবত 115টা আসন পেয়েছিল এবং ওই সময় 44টা আসনে বিএনপি, আমি একেবারে এভাবেই বলতেছি যতটা আমার স্মৃতিতে মনে পড়তেছে, 44টা আসনে 44টা আসনে জামাতে যেই ভোট পেয়েছে, অর্থাৎ ধরেন আমরা যদি 20,000 করে ভোট পেয়ে বলি 20, 22, 30, 25 এরকম, তার চাইতে কম ভোটে বিএনপি ওই আসনগুলোতে হেরেছে। আপনি যদি 96 সালের নির্বাচনের পরে সম্ভবত ইনকিলাবে একটা বিশাল বড় রিপোর্ট হয়েছিল, কি বলে জামাতের কাছে বিএনপি হেরেছে বা জামাতের কাছে জামাতের জন্য বিএনপি সরকার গঠন করতে পারলো না, এইরকম ইনকিলাবে মোস্ট প্রবাবলি সম্ভবত ইনকিলাব বড় করে ওখানে এই তথ্যপত্রগুলো এভাবে বলা হয়েছে যে 44টা আসনে তারা শুধু ফেল করেছে জামাতের ভোটের কারণে। তখন তারা বুঝতে পেরেছে যে সামনে তো যদি এই আওয়ামী লীগ এবং যদি জামাত যদি সামনে একসাথে থাকে তখন তাদের কপালে দুর্গতি আছে। আপনি দেখেন নির্বাচনের পরপরই তাদের ভিন্ন পথে হাঁটা শুরু হয় এবং আগামীতে কিভাবে একসাথে রাজনীতি করা যায় এই নিয়ে তাদের মধ্যে আলোচনা শুরু হয় এবং 2001 সালের নির্বাচনে 80টা আসন জিতেছে শুধুমাত্র এই কি বলে জামাতের ভোটের কারণে। আমি ওই সময়কার পত্রিকার রিপোর্ট থেকে বলতেছি, আমার যতটা মনে পড়ে এরকম যে অর্থাৎ যে ভোটের যে ব্যবধানটা ছিল এই পরিমাণ ভোটের ব্যবধান। তাহলে দেখেন তখন কিন্তু তারা একসাথে যুগপৎভাবে আন্দোলন করেছে, বাট এক্ষেত্রে তৎকালীন সরকারেরও কিছু
ভুল ছিল, ব্যর্থতা ছিল এবং আমি জামাতের এইটা রাজনৈতিক অদূরদর্শিতা বা রাজনৈতিক ভুল আমি এই কথাটা এভাবে বলতে চাই না। বাট আমি বলব যে একটা বৃহৎ দল হিসেবে বিএনপি যে দায়িত্বশীল ভূমিকা পালন করার দরকার ছিল, যেটা তারা ২০০১ সাল থেকে শেষ করছে। পর্যন্ত আমরা এই ২০২৪-এ এসে ২৫-এ চলে আসলাম, সেই একই বিভক্তি দেখা যাচ্ছে আবার। দেখেন সেই আবার জায়গায় চলে আসছে। আবার ওই সময় আচ্ছা ২০০১ এ যে ঘটনাগুলো ঘটতেছিল, আজকে দেখেন সেই আওয়ামী, সেই ভারতীয় ইন্ধন, সেই যারা ভারতমুখী যারা রাজনীতি করে, তারা আবার অনৈক্যের সৃষ্টির জন্য। অথচ দেখেন তারেক রহমান সাহেব গতকালকে একটা বক্তব্য দিছে। আমি তাকে আ তার যে বর্তমান সময়ের যে বক্তব্যগুলো খুব সুন্দর। সে গতকালকে বলছে আমাদের এমন কোনো কিছু করা উচিত হবে না যেখানে আমাদের জাতীয় অনৈক্যের সৃষ্টি হয়। যদিও এবার আমাদের জাতীয় অনৈক্যের সৃষ্টি হয়। এবার যদি আমরা ফেল করি তাহলে বাংলাদেশের খুবই সামনে ভয়ানক অবস্থা। তাহলে আপনি দেখেন এই সমস্ত বিষয়গুলো এখন দেখার সময় না। বরং যেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশ ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটা ক্রমবর্ধম অ ক্র ক্রমবর্ধমান দেশ এবং সম্ভাবনাময় দেশ এবং বিশেষ করে ধন্যবাদ ব্যারিস্টার মাহবুব আপনাকে। বিশেষ করে প্রফেসর আমাকে শেষ ইউনূস করতে হবে। আমাকে শেষ বিশেষ করতে করে হবে। বিশেষ করে প্রফেসর ইউনূস সাহেবকে তার ইমেজকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত নেয়া যায়।